আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সামাজিক পরিবর্তন এবং রাজনৈতিক উন্নয়ন থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। পলিটিক্যাল সায়েন্স থেকে যারা ভাইবা দিবে মাস্টার্স ফাইনাল ইয়ার তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করি। আমরা সমাজ কাকে বলি? নিবিড় পারস্পরিক সম্পর্কে আবদ্ধ হয়ে যখন মানুষ নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করে তখন তাকে আমরা সমাজ বলি। সমাজ মূলত কী ধরনের সংগঠন? সমাজ মূলত একটি স্থায়ী সংগঠন। সমাজ গঠনের মূলে কী রয়েছে? সমাজ গঠনের মূলে সংঘবদ্ধতা ও সহযোগিতা রয়েছে। মানুষের পারস্পরিক সম্পর্কের সমগ্রকে বলে সমাজ। ফান্ডামেন্টাল অফ সোসিওলজি গ্রন্থটির রচয়িতা জিসবার্ট সমাজের সংজ্ঞা দিতে গিয়ে কী বলেন? তিনি বলেন, সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল, এটি বলেছে জিসবার্ট। প্রিন্সিপালস অফ সোসিওলজি গ্রন্থটির রচয়িতা এফএইচ গিডিন। প্রিন্সিপালস অফ সোসিওলজি এটি লিখেছেন এফএইচ গিডিন প্রদত্ত সমাজের সংজ্ঞাটি লিখো। এফএইচ গিডিন বলেন, সমাজ হলো সমান মনোভাবাপন্ন কতগুলো ব্যক্তি যারা তাদের এই একই মনোভাবের কথা জানে ও উপভোগ করে এবং সে কারণে সমজাতীয় লক্ষ্যের জন্য সমবেত হয়ে কাজ করতে সক্ষম। কনসিয়াসনেস অফ কাইন্ড উক্তিটি করেছেন এফএইচ গিডিন। সোসাইটি গ্রন্থটির রচয়িতা ম্যাকহাইবার এবং পেজ। ম্যাকহাইবারের মতে সমাজ হলো মানুষের অবস্থা ও গুণ বিশেষ। সমাজ হলো আমরা যেসব সামাজিক সম্পর্কের মধ্যে জন্মগ্রহণ করি তাদের সুসংবদ্ধ রূপ। ম্যাকহাইবার কোনটিকে সমাজ বলে আখ্যা দিয়েছেন? ম্যাকহাইবার সামাজিক সম্পর্ক বিন্যাসকে সমাজ বলে আখ্যায়িত করেছে। সোসাইটি মিন্স কোঅপারেশন উক্তিটি করেছেন ম্যাকহাইবার। সহযোগিতা ছাড়া গঠিত দুটি সমাজের নাম হচ্ছে সামন্ত সমাজ এবং পুঁজিবাদী সমাজ। সহযোগিতা ছাড়া গঠিত এই দুটি সমাজ। সামাজিক সম্পর্ক কয় ধরনের? সামাজিক সম্পর্ক দুই ধরনের। সামাজিক সম্পর্কের ধরন দুটি হচ্ছে সহযোগিতা সম্পর্ক আর একটা হচ্ছে দ্বন্দ্বের সম্পর্ক। প্রাণীদের মধ্যে সমাজ দেখা যায় কি? প্রাণীদের মধ্যে দুটি সমাজের নাম হচ্ছে একটি পিঁপড়ার দল, একটি মৌমাছির ঝাঁক। আরটি কোন যুগের সমাজবিজ্ঞানী? আধুনিক যুগের। সমাজে কি ধরনের রূপ আছে? সমাজে একটি সাংগঠনিক রূপ আছে। আধুনিক যুগে প্রথম কে এলিটের উপর দৃষ্টিপাত করেন? আধুনিক যুগে প্রথম হ্যারল্ড ডি লাসওয়েল এলিটের উপর দৃষ্টিপাত করেন। এলিটের উপর দৃষ্টিপাত করেন। কয়েকজন এলিট তত্ত্বের নাম হচ্ছে গায়েটানো মস্কা, রবার্ট মিশেলস, ভিলফ্রেডো প্যারেটো এবং সিরাইটস মিলস প্রমুখ। এলিট বলতে কি বোঝো? সাধারণত এলিট বলতে সমাজের উচ্চ শ্রেণীর জনগোষ্ঠীকে বোঝায়। তবে রাষ্ট্রবিজ্ঞানে এলিট হলো ওইসব ব্যক্তি যারা কর্মক্ষেত্রে সর্বাপেক্ষা সমর্থ ও ব্যক্তিগত গুণাগুণের ভিত্তিতে সমাজকে নেতৃত্ব দেয়। এলিটকে সমাজের সুবিধাভোগী শ্রেণী হিসেবে আখ্যায়িত করেছেন হ্যারল্ড ডি লাসওয়েল। বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে পলিটিক্স, হু গেটস, হোয়াটস, হোয়েন অ্যান্ড হাউ। হ্যারল্ড ডি এর বিখ্যাত গ্রন্থ। এলিটকে কয় শ্রেণীতে বিভক্ত করা যায়? এলিটকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, শাসনকারী এলিট এবং অশাসনকারী এলিট। প্যারেটো সমাজের সকল মানুষকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছে? দুটি শ্রেণীতে, একটি উচ্চ স্তর অর্থাৎ এলিট ও নিম্ন স্তর এলিট। ডিরাইভেশন কি? যার মাধ্যমে শাসক কর্তৃপক্ষ জনগণের উপর তাদের শাসনের বৈধতা যৌক্তিক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাই হচ্ছে ডিরাইভেশন। রেসিভিউ কি? রেসিভিউ হলো এমন একটি আদর্শ যার মাধ্যমে মানুষের প্রকৃত জাত গুণাবলী বিকাশ ঘটে। রেসিভিউ হলো এমন একটি আদর্শ যার মাধ্যমে মানুষের প্রকৃত জাত গুণাবলীর বিকাশ ঘটে। প্যারেটো কয় ধরনের রেসিভিউর কথা বলেছে? 6 ধরনের। সমন্বয় সাধন করার গুণাবলী, অধ্যবসায়ের গুণাবলী, মেলামেশার গুণাবলী, কর্মক্ষমতা সংহতি সাধনের গুণাবলী এবং শারীরিক গুণাবলী। এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে প্যারেটো। মস্কার বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে দ্য রুলিং ক্লাস। দ্য পাওয়ার অফ ইলিট নামক গ্রন্থটি লিখেছেন সিরাইটস মিলস। পাওয়ার অফ ইলিট। পলিটিক্যাল পার্টিস নামক গ্রন্থটি লিখেছেন রবার্ট মিশেলস। আয়রন ল অফ অলিগার্কি তত্ত্বের প্রবক্তা রবার্ট মিশেলস তার কোন গ্রন্থে আয়রন ল অফ অলিগার্কি তত্ত্বের অবতারণা করেন? পলিটিক্যাল পার্টিস গ্রন্থে। এলিট শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি ফরাসি শব্দ সয়েক্স থেকে এসেছে।
এলিট শ্রেণীবিভাগের ক্ষেত্রে কয়েকটি মতবাদ রয়েছে, দুটি মতবাদ, একত্ববাদী এবং বহুত্ববাদী মতবাদ। রাষ্ট্রবিজ্ঞানে এলিট তত্ত্বের আবির্ভাব ঘটে কখন? বিংশ শতাব্দীর প্রথমার্ধে। এলিট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ফরাসি শব্দ সক্স থেকে। আমলাতন্ত্রের জনক বলা হয় ম্যাক্স ওয়েবারকে। ম্যাক্স ওয়েবার কোন দেশের নাগরিক? ম্যাক্স ওয়েবার হচ্ছে জার্মানির নাগরিক। কত সালে আমলাতন্ত্রের উদ্ভব হয়? 1745 সালে আমলাতন্ত্রের উদ্ভব হয়। আমলাতন্ত্রের প্রত্যয়গত উদ্ভব হয়েছে কোথায়? আমলাতন্ত্রের প্রত্যয়গত উদ্ভব হয়েছে ফ্রান্সে। বুড়ো কোন দেশের শব্দ? ফরাসি শব্দ। ক্রেটিন কোন দেশের শব্দ? এটি গ্রিক শব্দ। বুড়ো শব্দের অর্থ হচ্ছে দপ্তর, আর ক্রেটিন শব্দের অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা। ব্যুরোক্রেসি এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দপ্তর নির্ভর সরকার বা ডেস্ক গভর্নমেন্ট। ব্যুরোক্রেসি সম্পর্কে ফাইনার বলেছেন, আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং চাকরিজীবী শ্রেণী। কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি গ্রন্থটি লিখেছেন সি.জে. ফ্রেডরিক। আমলাতন্ত্রের কয়টি শর্তের কথা বলেছেন? 6টি শর্তের কথা বলেছে। কোন দর্শন আমলাতন্ত্র বিরোধী? মার্ক্সীয় দর্শন আমলাতন্ত্র বিরোধী। আধুনিক আমলাতন্ত্রের সূত্রপাত ঘটে সেনাবাহিনীতে। অম্বুজম্যান এর বাংলা অর্থ হচ্ছে ন্যায়পাল। বাংলাদেশে ন্যায়পালের কথা বলা হয়েছে 77 নং অনুচ্ছেদে। ম্যাক্স ওয়েবার কত ধরনের কর্তৃত্বের কথা বলেছে? 3 ধরনের। ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র কিসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? ম্যাক্স ওয়েবার এর আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র লিগ রেশনাল অথরিটি এর উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রের মূল কাজ কি? রাষ্ট্রের মূল কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। আমেরিকার প্রশাসনে চাকরির ক্ষেত্রে কত শতাংশ মেধানীতি অনুসরণ করা হয়? 40% মেধানীতি। আমেরিকার প্রশাসনে স্পল সিস্টেম কি? আমেরিকার সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন যে দল ক্ষমতায় আসে সেই দলের নেতাদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান করে, একেই স্পয়েল সিস্টেম বলা হয়। সামরিক বাহিনী বলতে কি বোঝো? সামরিক বাহিনী একটি সুসংগঠিত গোষ্ঠী যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করে। সামরিক বাহিনী রাজনীতিতে নিরপেক্ষ। সামরিক হস্তক্ষেপ কি? অসামরিক নীতি ও কর্তৃত্বের জায়গায় সামরিক নীতি ও কর্তৃত্ব কায়েম হওয়াকেই সামরিক হস্তক্ষেপ বলা হয়। সামরিক বাহিনী কী ধরনের গোষ্ঠী? সামরিক বাহিনী হচ্ছে প্রাতিষ্ঠানিক গোষ্ঠী। সামরিক বাহিনীর লক্ষ্য কী ধরনের? সামরিক বাহিনীর লক্ষ্য সুনির্দিষ্ট ও সুসংহত। সামরিক বাহিনীর লক্ষ্য কী ধরনের? সামরিক বাহিনীর লক্ষ্য সুনির্দিষ্ট ও সুসংহত। সামরিক বাহিনী সম্পর্কে আলোচিত অ্যালানার বল এর গ্রন্থটির নাম হচ্ছে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট। ফাইনারের মতানুসারে সামরিক বাহিনী কর্তৃত্ব স্থাপনে কয় ধরনের উপায়ের কথা বলেছে? 4 ধরনের। কোন বাহিনীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ সম্পূর্ণরূপে মেনে চলতে অধস্তন কর্তৃপক্ষ বাধ্য থাকে? সামরিক বাহিনী। সামরিক বাহিনীর মুখ্য কাজ হচ্ছে দেশের অখণ্ডতা রক্ষা করা। বেসামরিকরণ কি? সামরিক সরকার তবে শাসন ব্যবস্থাকে বৈধ করার জন্য যে সকল সাংবিধানিক ও রাজনৈতিক প্রক্রিয়া গ্রহণ করে তাই হচ্ছে বেসামরিকরণ। সামরিক হস্তক্ষেপের 2টি প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, যোগ্য নেতৃত্বের অভাব। বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের 2টি কারণ হচ্ছে অভ্যন্তরীণ কোন্দল এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। স্বাধীন বাংলাদেশের প্রথম সামরিক অভিযান ঘটে কত তারিখে? 1975 সালে 15 আগস্টে। বাংলাদেশের দ্বিতীয় সামরিক অভিযান ঘটে 1975 সালে 3রা নভেম্বরে। কত তারিখে খন্দকার মোশতাক আহমেদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন? 1975 সালে 26শে সেপ্টেম্বরে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হচ্ছে খন্দকার মোশতাক। কার নেতৃত্বে বাংলাদেশের দ্বিতীয় সামরিক অভিযান ঘটে? ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল সাফায়েত জামিল এর নেতৃত্বে। 3রা নভেম্বর রাতে জেল হত্যাকাণ্ড শিকার হয়েছিলেন কোন 4জন নেতা? সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, এইচ.এম. কামরুজ্জামান। এই 4জন নিহত হন। নজরুল ইসলাম, মনসুর আহমেদ, তাজউদ্দিন এবং এইচ.এম. কামরুজ্জামান। কত তারিখে খালেদ মোশাররফের বিরুদ্ধে সিপাহী জনতার বিপ্লব সংঘটিত হয়? 1975 সালে 7 নভেম্বরে। কত সালে কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়? 1976 সালে 21শে জুলাইয়ে। কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় 1976 সালে 21শে জুলাইয়ে। কত তারিখে জেনারেল জিয়াউর রহমান প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন? 1976 সালে 29শে নভেম্বরে। বাংলাদেশের রাজনৈতিক আধুনিকরণের 4টি সমস্যা হচ্ছে গতানুগতিকতার প্রভাব, গোষ্ঠীর ঐক্য, নেতৃত্বের অদক্ষতা এবং আমলাদের প্রভাব। পলিটিক্যাল ডেভেলপমেন্ট ইজ দ্য
সিন্ড্রোম অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সংজ্ঞাটি দিয়েছেন কার্টরাইট। দ্য স্টেজ অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট নামক গ্রন্থটি লিখেছেন AFK ওয়ার্গানস্কি। রাজনৈতিক উন্নয়নে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা প্রদান করেছেন লুসিয়ান পাই। লুসিয়ান পাই তার কোন গ্রন্থে রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করেছেন? অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থে। লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছে? 10টি বৈশিষ্ট্যের কথা বলেছে। লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যাজ দ্য পলিটিক্যাল প্রিকুইস্টিক অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। রাজনৈতিক উন্নয়নের সংকট নিয়ে যারা আলোচনা করে তাদের কয়েকজনের নাম হচ্ছে জি অ্যালমন্ড, W রস্টো এবং লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করে। লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যেগুলোকে সংকট বলেছেন জি অ্যালমন্ড সেগুলো কী বলে আখ্যায়িত করেছেন? লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের যেগুলো সংকট বলেছে জি অ্যালমন্ড সেগুলোকে চ্যালেঞ্জ বলে আখ্যায়িত করেছেন। অ্যালমন্ডের মতে রাজনৈতিক ব্যবস্থার চ্যালেঞ্জগুলো হচ্ছে জাতি গঠন, রাষ্ট্র গঠন, রাজনৈতিক অংশগ্রহণ এবং বন্টন। W রস্টো এর মতে রাজনৈতিক ব্যবস্থায় কী কী উপাদান একান্ত প্রয়োজন? একাত্মতা, কর্তৃত্ব, মমতা ইত্যাদি একান্ত প্রয়োজনগুলো। রাজনীতি আলোচনার ক্ষেত্রে রাজনৈতিক উন্নয়ন ধারণাটি কখন থেকে গুরুত্ব লাভ করে? পঞ্চদশ শতকের শুরু থেকে। তিনজন উন্নয়ন তাত্ত্বিকের নাম হচ্ছে জি অ্যালমন্ড, লুসিয়ান পাই এবং স্যামুয়েল পি হ্যান্টিংটন। রাজনৈতিক উন্নয়ন কি? রাজনৈতিক ব্যবস্থা কাঠামো ও কার্যাবলীর গুণগত ও পরিমাণগত পরিবর্তনই হচ্ছে রাজনৈতিক উন্নয়ন। কোন সংস্থা রাজনৈতিক উন্নয়নের মানসম্পন্ন সংজ্ঞা প্রদান করেছে? সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের কমিটি অন কোঅপারেটিভ পলিটিক্স সংস্থা রাজনৈতিক উন্নয়নের মানসম্পন্ন সংজ্ঞা দিয়েছে। সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের কমিটি অন কম্পারেটিভ পলিটিক্স কার নেতৃত্বে গঠিত হয়? জি অ্যালমন্ড এর নেতৃত্বে। SSRC এর পুনরূপ সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থটি লিখেছেন লুসিয়ান পাই। কে রাজনৈতিক উন্নয়নকে রাজনৈতিক প্রতিষ্ঠানীকরণ হিসেবে বিবেচনা করেছেন? SP হ্যান্টিংটন। দ্য পলিটিক্স অফ ডেভেলপমেন্ট এরিয়াস গ্রন্থের লেখক জি অ্যালমন্ড ও JS কোলম্যান। দ্য পলিটিক্স অফ ডেভেলপমেন্ট এরিয়াস এটি লিখেছেন জি অ্যালমন্ড এবং কোলম্যান। কোন বিজ্ঞানের লেখনীতে ব্যবস্থা তত্ত্বের প্রথম বাস্তব ও সার্থক প্রয়োগ লক্ষ্য করা যায়? লাডউইগ বার্টালানফির। রাজনীতি বিশ্লেষণে ব্যবস্থা তত্ত্বটি কখন প্রয়োগ ঘটান? রাজনীতি বিশ্লেষণে ব্যবস্থা তত্ত্বটি ডেভিড ইস্টন 1953 সালে প্রয়োগ করেন। ডেভিড ইস্টন তার কোন গ্রন্থে ব্যবস্থা তত্ত্ব আলোচনা করেছেন? দ্য পলিটিক্স সিস্টেম গ্রন্থে। রাজনীতি বিশ্লেষণে ব্যবস্থা তত্ত্বের সাথে যাদের নাম জড়িত তারা হচ্ছেন ডেভিড ইস্টন, কার্ল ডুয়েজ, মর্টন কাপলার, জি অ্যালমন্ড প্রমুখ। পরস্পর নির্ভরশীল এক রাশি উপাদান যা এর পরিবেশ থেকে পৃথক বলেছেন মর্টন কাপলার। কে বলেছেন এ সেট অফ এলিমেন্ট স্ট্যান্ডিং ইন্টারেকশন? লাডউইগ বার্টালানফি বলেছে এ সেট অফ এলিমেন্ট স্ট্যান্ডিং ইন্টারেকশন। কম্পারেটিভ পলিটিক্স ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নামক গ্রন্থটি লিখেছেন অ্যালমন্ড এবং পাওয়েল লিখেছে। রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে? রাজনৈতিক ব্যবস্থা হলো সকল স্বাধীন সমাজে বিদ্যমান সেই পারস্পরিক ক্রিয়াসমূহের ব্যবস্থা যা কম বেশি বৈধ শক্তি প্রয়োগ করে কিংবা শক্তি প্রয়োগের ভয় দেখে সংহতি সাধন সামঞ্জস্য বিধান করে। রাজনৈতিক ব্যবস্থাকে অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালু বলেছেন ডেভিড ইস্টন। ব্যবস্থাকে কঠোর বঞ্চনা বলেছেন লাসওয়েল এবং কাপলান। রবার্ট ঢাল কোন বিষয়কে রাজনৈতিক ব্যবস্থা বলে অভিহিত করেছেন? পাওয়ার, রুল অ্যান্ড অথরিটি। ডেভিড ইস্টন এর 3টি গ্রন্থের নাম হচ্ছে দ্য পলিটিক্যাল সিস্টেম অ্যানালাইসিস অফ পলিটিক্যাল লাইফ, এ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালাইসিস। ডেভিড ইস্টন রাজনৈতিক ব্যবস্থাকে সঠিকভাবে বিশ্লেষণের জন্য কী কী উপাদানের কথা বলেছেন? 4টি উপাদানের কথা বলেছে, যেমন সিস্টেম, এনভায়রনমেন্ট, রেসপন্স এবং ফিডব্যাক। রাজনৈতিক ব্যবস্থা ইনপুট ও আউটপুটের ধারণা দেন ডেভিড ইস্টন। রাজনৈতিক ব্যবস্থায় সিস্টেম অ্যান্ড সাব সিস্টেম এর ধারণা দেন ডেভিড ইস্টন। বাংলাদেশ যদি একটি ব্যবস্থা হয় তাহলে উপব্যবস্থা হচ্ছে রাজনৈতিক দল। একটি রাজনৈতিক ব্যবস্থায় কয় ধরনের দাবি উঠতে পারে? 4 ধরনের: পণ্য ও সেবার বরাদ্দ সংক্রান্ত, আচরণের আইন সংক্রান্ত, রাজনৈতিক অংশগ্রহণ এবং যোগাযোগ তথ্য সংক্রান্ত দাবি। আউটপুট আর দ্য ডিসিশন অফ দ্য অথরিটিস বলেছেন ডেভিড ইস্টন। ডেভিড ইস্টন রাজনৈতিক ব্যবস্থায় কোনগুলোকে আউটপুট বলে অভিহিত করেছেন?
আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যেসব সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোকে ডেভিড স্টোন রাজনৈতিক আউটপুট বলে অভিহিত করেছেন। রাজনৈতিক ব্যবস্থায় গেট কিপার্স বলা হয় কাদেরকে? বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ, স্বার্থবাদী গোষ্ঠী, রাজনৈতিক দল, অভিজাত শ্রেণী, সরকারি কর্মকর্তা প্রমুখকে রাজনৈতিক ব্যবস্থায় গেট কিপার্স বলা হয়। বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থার নাম হচ্ছে সামাজিক যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক যোগাযোগ, রাজনৈতিক যোগাযোগ এবং বৈজ্ঞানিক যোগাযোগ ইত্যাদি। রাজনৈতিক যোগাযোগ কি? রাজনীতি সম্পর্কিত সংবাদ আদান প্রদান অথবা তথ্য প্রেরণ ও গ্রহণ এবং রাজনীতি সম্পর্কিত কোনো কিছুতে অংশগ্রহণকে রাজনৈতিক যোগাযোগ বলে। রাজনৈতিক যোগাযোগ কত প্রকার? রাজনৈতিক যোগাযোগ দুই প্রকার: প্রামাণ্য যোগাযোগ এবং সাধারণ যোগাযোগ। অধ্যাপক অ্যালমন্ড পাওয়েল রাজনৈতিক যোগাযোগ বা সংযোগ কাঠামোকে কয় ভাগে ভাগ করেছেন? 5 ভাগে। চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ কোন ধরনের যোগাযোগ? আনুষ্ঠানিক যোগাযোগ। রাজনৈতিক যোগাযোগের দুটি মাধ্যম হচ্ছে মন্ত্রিপরিষদ এবং রাজনৈতিক দল। বাংলাদেশের রাজনৈতিক আধুনিকরণের 4টি সমস্যা হচ্ছে: গতানুগতিকতার অভাব, গোষ্ঠীগত ঐক্য, নেতৃত্বের অদক্ষতা ও আমলাদের প্রভাব। রাজনৈতিক উন্নয়নে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা প্রদান করেন লুসিয়ান পাই। লুসিয়ান পাই কোন গ্রন্থে রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে আলোচনা করেছেন? অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডেভেলপমেন্ট গ্রন্থে। লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন? লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের জন্য 10টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। লুসিয়ান পাইয়ের রাজনৈতিক উন্নয়নের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট এজ দ্য পলিটিক্যাল রিকুইস্টিক অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। রাজনৈতিক উন্নয়নের সংকট নিয়ে যারা আলোচনা করেছেন তাদের কয়েকজনের নাম হচ্ছে জি অ্যালমন্ড, ডব্লিউ রোস্টো এবং লুসিয়ান পাই। লুসিয়ান পাই রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যেগুলো সংকট বলেছে, জি অ্যালমন্ড সেগুলোকে চ্যালেঞ্জ বলেছে। অ্যালমন্ড এর মতে রাজনৈতিক ব্যবস্থায় চ্যালেঞ্জগুলো হচ্ছে জাতি গঠন, রাষ্ট্র গঠন, রাজনৈতিক অংশগ্রহণ, বন্টন। অ্যালমন্ডের মতে রাজনৈতিক ব্যবস্থার চ্যালেঞ্জগুলো হচ্ছে জাতি গঠন, রাষ্ট্র গঠন, রাজনৈতিক অংশগ্রহণ এবং বন্টন। ডব্লিউ রোস্টের মতে রাজনৈতিক ব্যবস্থায় কী কী উপাদান একান্ত প্রয়োজন? একাত্মতা, কর্তৃত্ব, মমতা ইত্যাদি উপাদান প্রয়োজন। নির্ভরশীলতা তত্ত্বের জন্ম কোন শতকে? 1970-এর দশকে। নির্ভরশীলতা কি? সাধারণত নির্ভরশীলতা বলতে আমরা কোনো কিছুর জন্য অন্যের উপর নির্ভর করাকে বুঝি। নির্ভরশীলতা এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সি শব্দের বাংলা প্রতিশব্দ নির্ভরশীলতা। নির্ভরশীলতা তত্ত্বের প্রধান প্রবক্তা জি ফ্রাঙ্ক। দুইজন নির্ভরশীলতা তত্ত্বের সমর্থকের নাম হচ্ছে গালতু ও মুলার। ক্যাপিটালিজম অ্যান্ড আন্ডার ডেভেলপমেন্ট ইন ল্যাটিন আমেরিকা, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন 1969 বইটি লিখেছেন জি ফ্রাঙ্ক। কয়েকটি দাতা গোষ্ঠীর নাম হচ্ছে জাইকা, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন। কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিশ্বব্যাংক, আইএমএফ, এশিয়া উন্নয়ন ব্যাংক। বৈদেশিক সাহায্য কাকে বলে? অন্য জাতি ও তাদের নাগরিকদের কল্যাণে আন্তর্জাতিক পর্যায়ে মূলধন বা সেবাসমূহ হস্তান্তরকে বৈদেশিক সাহায্য বলে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মূলধন। মূলধনের উৎস হচ্ছে দুটি: অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস। উন্নয়নশীল দেশগুলো নির্ভরশীলতার কারণ হচ্ছে দীর্ঘদিনের ঔপনিবেশিক শোষণ। বর্তমান বিশ্ব ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দাতা ও গ্রহীতার সম্পর্ক। বৈদেশিক সাহায্যের উৎপত্তি ঘটে অষ্টাদশ শতকে। পণ্য সাহায্য কাকে বলে? পণ্যের মাধ্যমে প্রদত্ত বৈদেশিক সাহায্যকে পণ্য সাহায্য বলে। প্রকল্প সাহায্য কয় ভাগে ভাগ করা যায়? প্রকল্প সাহায্যকে 2 ভাগে ভাগ করা যায়: খাদ্য সাহায্য, পণ্য সাহায্য। শর্তযুক্ত সাহায্য কাকে বলে? যখন প্রদত্ত সাহায্যের বিশেষ পণ্য সামগ্রী ক্রয় বা বিশেষ প্রকল্প ব্যয় করার শর্ত যুক্ত করা হয় তখন সেটাকে ব্যয়ের দিক থেকে শর্তযুক্ত সাহায্য বলা হয়। জাতিসংঘের অভিমত অনুসারে বৈদেশিক সাহায্য কাকে বলে? উন্নয়নের উদ্দেশ্য কোনো দেশের প্রতি বিদেশের অনুদান বা দীর্ঘমেয়াদী ঋণই হলো বৈদেশিক সাহায্য। বৈদেশিক সাহায্যের অপর নাম হচ্ছে মূলধন। জাপানের স্থানীয় নাম নিহন বা নিপ্পন। জাপানের রাষ্ট্রীয় নাম কিংডম অফ জাপান। জাপান কবে স্বাধীন হয়? 1952 সালে 28 এপ্রিলে জাপান স্বাধীন হয়। জাপানের মুদ্রার নাম ইয়েন। জাপানের মাথাপিছু আয়, এটা আপডেট দেখতে হবে। জাপানের মানুষের গড় আয়ু 83.1 বছর। জাপান কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে? 1956 সালে 16 ডিসেম্বরে জাতিসংঘের সদস্য লাভ করে। জাপানের পার্লামেন্টের নাম ডায়েট। জাপান সরকারের পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। জাপানের জাতীয় দিবস 29 এপ্রিল। সম্রাটের জন্মদিবস 29। কত পূর্বে জাপানের সংবিধানের বিবর্তনের ইতিহাসকে ভাগ করা যায়? 5 পর্বে। কত পর্বে? 5 পর্বে জাপানের সংবিধানকে ভাগ করা যায়। কোন সময় পর্যন্ত মেজি যুগ বজায় ছিল? 1868 থেকে 1912। মুসুহিতো কে ছিলেন? সম্রাট কোনেই
সম্রাট কোনেই এর পুত্র, সংস্কারমুক্ত ও উদারনৈতিক। কত শতকে মেজি যুগ শুরু হয়? ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে মেজি যুগ শুরু হয়। মেজি যুগের পূর্বে কোন যুগ ছিল? মেজি যুগের পূর্বে ছিল শোগুন যুগ। মেজি অর্থ কি? মেজি অর্থ জ্ঞানদীপ্তের শাসন। মেজি সংবিধান কতটি আদর্শ ছিল? 2টি আদর্শ। সম্রাটের পুনর্বাসনের আদর্শ, সামন্ততান্ত্রিক আদর্শ। মেজি সংবিধানের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট ছিল? মেজি সংবিধানের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট ছিল। চীনের রাষ্ট্র নাম গণপ্রজাতন্ত্রী চীন। চীনের উপনাম হচ্ছে প্রাচীরের দেশ, অধিক সীমান্ত বেষ্টিত দেশ, সবচেয়ে জনবহুল দেশ। চীন কখন স্বাধীনতা লাভ করে? 1949 সালে অক্টোবরে স্বাধীনতা লাভ করে। চীন জাতিসংঘের সদস্য লাভ করে 1945 সালে 24 অক্টোবরে। চীনের সরকার পদ্ধতি সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক হচ্ছে পদ্ধতি। চীনের পার্লামেন্টের নাম কংগ্রেস। চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের কেন্দ্রীয় ব্যাংকের নাম পিপলস ব্যাংক অফ চায়না। চীনের প্রতীক হচ্ছে সিসাম গাছ। চীনের মুদ্রার নাম ইউয়ান। চীনের মাথাপিছু জিডিপি কত? আপডেট দেখতে হবে। চীনের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ। প্রশাসনিক দিক থেকে চীন কতটি প্রদেশে বিভক্ত? 22টি। ডক্টর শাং ইয়াংশেন কত সালে চীনের রাষ্ট্রপতি হন? 1911 সালে। সমস্ততন্ত্র বলতে এমন এক ব্যবস্থাকে বোঝায় যেখানে সামন্ত প্রভুরা উৎপাদনের সাথে জড়িত নয়, উৎপাদন করে কৃষকরা। কত সালে সামন্ততন্ত্রের পতন হয়? 1911 সালে। কনফুসিয়াস হচ্ছেন প্রাচীন চীনের রাষ্ট্রচিন্তার প্রথম ও প্রধান প্রতীকী। তিনি চীনের প্রখ্যাত দার্শনিক ও ধর্মপ্রচারক ছিলেন কনফুসিয়াস। কনফুসিয়াসের আদর্শকে কি বলা হয়? চুই ধর্ম বলা হয়। চুই ধর্মের অন্য নাম হচ্ছে লি ধর্ম। বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সময়কাল 19বিংশ শতাব্দীর শেষ 6টি দশক এবং বিংশ শতাব্দীর প্রথম 2টি দশক। ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ভারতের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক। ভারতের যুক্তরাষ্ট্রীয় আদালতের নাম ভারতীয় সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধান কোন প্রকৃতির? যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। ভারত সরকারের শাসন বিষয়ক সকল ক্ষমতা কার হাতে ন্যস্ত? ভারত সরকারের শাসন বিষয়ক সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত। ভারতের কেন্দ্রীয় আইনসভা কি নিয়ে গঠিত? রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা, উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। ভারতে কোন ব্যবস্থা প্রবর্তিত হয়েছে? ভারতে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। ভারতের শাসনকার্য পরিচালনার মূল চালিকা শক্তি কি? মন্ত্রিসভাই হলো ভারতের শাসনকার্য পরিচালনার মূল চালিকা শক্তি। ভারতের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থা কেমন? ভারতের বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থা হলো উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা। ভারতের রাষ্ট্র নাম প্রজাতন্ত্রী ভারত। ভারতের রাজধানী নয়াদিল্লি। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15ই আগস্টে। ভারতের উত্তরে কোন দেশ? ভারতের উত্তরে চীন, নেপাল, ভুটান অবস্থিত। ভারতের পূর্বে অবস্থিত মায়ানমার। ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি। ভারতের মুদ্রা নাম রুপি। দুকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইন পরিষদের উচ্চ পরিষদের নাম দুকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইন পরিষদের উচ্চ পরিষদের নাম রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। রাজ্যসভা হচ্ছে একটি স্থায়ী পরিষদ। ভারত নামক নামটি কোথায় দেখা যায়? ভারত নামটি প্রাচীন ধর্মশাস্ত্রে দেখা যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভিডিওটি বারবার দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে 100% কাউন্ট পাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।